দশম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে এবারে অভিষেক কবিতাটি রয়েছে। আমরা এখন অভিষেক কবিতাটি প্রথম কয়েকটি স্তবক আলোচনা করব। তার আগে জেনে নিই অভিষেক কবিতা রচয়িতা অর্থাৎ কবি মাইকেল মধুসূদন দত্ত। এখানে মূল কাব্যগ্রন্থ মেঘনাদ বধ। আমরা জানি মাইকেল মধুসূদন দত্ত তিনি বেশ কয়েকটি কাব্য লিখেছিলেন, তার মধ্যে শ্রেষ্ঠ হল মেঘনাদ বধ। এছাড়া ব্রজাঙ্গনা, বীরাঙ্গনা, অসম্পূর্ণ একটি কাব্য হেক্টর বধ এসব তিনি রচনা করেছেন, এবং নাটক শর্মিষ্ঠা কৃষ্ণকুমারী তার হাতে রচিত হয়েছে, এবং দুটি প্রহসন একে কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়ে রো তিনি লিখেছিলেন। সেই সময়ে তৎকালীন সমাজ, সভ্যতা এবং সংস্কৃতি সম্বন্ধে সেখানে পুঙ্খানুপুঙ্খ বিবরণ ওই প্রহসনগুলিতে পাওয়া যায়। এছাড়া সবার প্রথমে সেই দুটি ইংরেজি কাব্য লিখেছিলেন, ক্যাপটিভ লেডি এবং ভিসিন অফ দি পাস্ট। যদিও সেগুলি পণ্ডিত মহলে বা ইউরোপিয়ানদের কাছে তেমন সমাদর পায়নি, তবুও তার রচনা শৈলীতে সেগুলো অমর হয়ে আছে। মেঘনাদ বধ কাব্যে দেখা যাচ্ছে ভারতীয় পুরাণ, রামায়ণ, বাল্মীকির রচিত রামায়ণ, এখান থেকে তিনি মূল কাহিনী নিয়েছেন। মূল কাহিনী নেওয়ার পরে তার নিজস্ব মৌলিকতা, তার স্বকীয় দৃষ্টিভঙ্গি এবং ইউরোপীয় সৌর্যবীর্যের মিশ্রণ তিনি এই কাব্যের মধ্যে ঘটিয়েছেন। প্রথমে কাব্যের শুরুতে তিনি বলেছেন, গাইবমা বীর রসে ভাসি মহাগীত। অর্থাৎ তিনি কাব্যটিকে বীর রসে আপ্লুত করতে চেয়েছিলেন। যদিও মূল রামায়ণ দেখা যাচ্ছে বাল্মীকি রচিত রামায়ণ, সেখানে করুণ রসেই প্রাধান্য লাভ করেছে, কিন্তু নবজাগরণের প্রাক্কালে মাইকেল মধুসূদন দত্ত কাব্যটির মধ্যে রাবণের সূর্য, ইন্দ্রজিতের বীরত্ব, রাবণ এবং ইন্দ্রজিতের অর্থাৎ লঙ্কাবাসীর দেশপ্রেম, তিনি জাতীয়তাবাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে কাব্যটির নবমূল্যায়ন ঘটিয়েছিলেন। অর্থাৎ রামায়ণের একটি নবমূল্যায়নের ক্ষুদ্র সংস্করণ হল এই সাহিত্যিক মহাকাব্য মেঘনাদ বধ। প্রকাশকাল 1861 সালের প্রথম পর্বে জানুয়ারি মাসে প্রকাশিত হয়, দ্বিতীয় পর্ব আগস্টে প্রকাশিত হয়। তো মেঘনাদ বধ কাব্যের 9টি সর্গ। আমরা রামায়ণ দেখেছি 7 খণ্ডের রামায়ণ। এখানে তিনি কাব্যটিকে 9টি সর্গে ভাগ করেছেন। প্রথম সর্গ অভিষেক, যা আমাদের পাঠ্যের অন্তর্গত কবিতা হিসাবে আমরা আলোচনা করব। পরবর্তীতে যে সর্গটি আছে অস্ত্রলাভ, সমাগম, অশোক বনম, উদ্যোগা, বধনাম, শক্তি নির্ভেদ, প্রেতপুরী এবং সংস্ক্রিয়া। মেঘনাদ বধ উদ্দেশ্য ছিল, কবির উদ্দেশ্য ছিল মেঘনাদের মৃত্যু দেখানো। তারপরেও তিনি কাব্যটিকে আবার দুটি ভাগ করলেন, 3টি ভাগ, শক্তি নির্ভেদ, প্রেতপুরী এবং সংস্ক্রিয়া পর্যন্ত বাড়িয়েছিলেন। যাই হোক, আমরা কাব্যটির প্রথম কয়েকটি লাইন আলোচনা করছি। কনক আসন ত্যাজি বীর কেশরী, ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রী চরণে, কহিলা কি হেতু মাত গতিত আজি ভবনে। অর্থাৎ এর পূর্বের ঘটনাটি হচ্ছে হলো ইন্দ্রজিৎ রাম এবং তার বাহিনীদের পরাজিত করে, অর্থাৎ রামচন্দ্রকে সম্মুখ সমরে পরাজিত করে
তিনি তাৎক্ষণিক লঙ্কাপুরীকে শত্রুমুক্ত করেছেন। এই খুশিতে তিনি তার স্ত্রী প্রমীলা এবং অন্যান্য সখী সহ লঙ্কা রাজপ্রাসাদ থেকে বেশ কিছু দূরে প্রমোদ কাননে তিনি বিলাস ব্যসনে মত্ত হওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এক্ষেত্রে তিনি নিশ্চিন্ন আছেন যে লঙ্কাপুরী নিরাপদ আছে এবং শত্রুদের দ্বারা আক্রান্ত আর নেই। নিশ্চিষ্ট হয়ে তিনি সখী এবং তার স্ত্রীর সাথে দূরে প্রমোদ কাননে বিলাস ব্যসনের জন্য রওনা দিয়েছেন। এদিকে এই সুযোগে লঙ্কার চারদিকে শত্রু সৈন্য পরিবেষ্টিত হয়েছে। রামচন্দ্র মায়াবী বলে তিনি আবার বেঁচে উঠেছেন এবং চারদিকে একটা যুদ্ধের আয়োজন চলছে। ইতিমধ্যে লঙ্কার কয়েকটি বীর নিহত হয়েছে এবং সম্মুখ সমরে রাবণের অন্যতম পুত্র বীরবাহু নিহত হয়েছে। এরপরে রাবণ প্রচণ্ড বিক্রমে, শোকে, ক্ষোভে, রাগে, দুঃখে, যন্ত্রণায় তিনি নিজে যুদ্ধযাত্রার উদ্দেশ্যে রণ সাজে সেজে উঠছেন। এই খবরটি ইন্দ্রজিতের ধাইমা অর্থাৎ প্রভাষা প্রমোদ কাননে তাকে দিতে গেছেন যে লঙ্কার সমূহ বিপদ এবং তাকে ফিরিয়ে আনার জন্য, তাকে যুদ্ধে উৎসাহিত করার জন্য তিনি প্রমোদ কাননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ধাত্রীমাতা প্রভাষা, আসলে তিনি বহিরঙ্গে প্রভাষা, কিন্তু অন্তরঙ্গে তিনি হচ্ছেন দেবী লক্ষ্মী। প্রভাষা ছদ্মবেশে প্রমোদ কাননে তিনি ইন্দ্রজিৎকে লঙ্কার সমূহ বর্তমান অবস্থা দেবার জন্য রওনা দিয়েছেন। কনক আসন ত্যাজি সোনার আসনে বা স্বর্ণ নির্মিত আসনে বসেছিলেন ইন্দ্রজিৎ। তিনি ধাত্রীমাকে দেখে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণ। সোনার আসন ত্যাগ করে বীর ইন্দ্রজিৎ তার ধাত্রীমাতার চরণে প্রণাম করে বললেন, কি হেতু মাতো গতিত বা আজিয়ে ভবনে? মা, কি কারণে এই প্রমোদ কাননে, এই ভবনে তোমার আগমন, তা আমাকে বলো। কহ দাসে লঙ্কার কুশল। অত্যন্ত উৎসাহের সঙ্গে এবং ভয়ের সঙ্গেও বটে তিনি জানতে চাইছেন যে লঙ্কার সব ভালো আছে তো। এই কথা শুনে শিরোচুম্বী ছদ্মবেশী অঙ্গুরাশি সুতা এই অংশে ইন্দ্রজিৎ তার ধাত্রীমা প্রভাষার কাছে জানতে চাইলেন যে আপনার কি হেতু, অর্থাৎ কি কারণে আপনি এই ভবনে এসেছেন এবং লঙ্কার সব কুশল তো। অত্যন্ত উদ্বেগের সঙ্গে তিনি তা জানতে চেয়েছেন। উত্তরে শিরোচুম্বী ইন্দ্রজিতের মাথায় পুত্র সম, তার মাথায় চুম্বন করে ছদ্মবেশী অম্বুরাশি সুতা, ছদ্মবেশী যিনি এসেছেন তিনি কিন্তু প্রভাষা নন, তিনি হচ্ছেন দেবী লক্ষ্মী। আমরা জানি যে সমুদ্র মন্থনের সময় লক্ষ্মী অর্থাৎ দেবী লক্ষ্মী সমুদ্র থেকে উত্থিত হয়েছিলেন। এই জন্যে বলা হচ্ছে তাকে অম্বুরাশি সুতা। সুতা অর্থাৎ কন্যা, অম্বুরাশি অর্থাৎ সমুদ্র জলরাশি অর্থাৎ সমুদ্রের কন্যা
লক্ষ্মীকে বোঝাতে গিয়ে মাইকেল মধুসূদন দত্ত তিনি অঙ্গুরাশি সুতা এই বিশেষণটি প্রয়োগ করেছেন। উত্তরেলা অর্থাৎ উত্তর করিলা হায়, অত্যন্ত দুঃখের সঙ্গে, অত্যন্ত ব্যথা এবং বেদনার সঙ্গে তিনি বলেছেন হায় হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা, অর্থাৎ স্বর্ণলঙ্কার দশা যে ভালো নেই, তিনি হায় শব্দটি দিয়ে তা বলতে বা বোঝাতে চেয়েছেন। কি আর কহিব, কি বলবো এই স্বর্ণলঙ্কার দশা, অর্থাৎ স্বর্ণলঙ্কার দশা অর্থাৎ অবস্থা খুবই খারাপ। ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীর বাহু বলি, তোমার প্রিয় ভাই অনুজ অর্থাৎ কনিষ্ঠ ভ্রাতা বীর বাহু, যার মা চিত্রাঙ্গদা অর্থাৎ চিত্রাঙ্গদার পুত্র বীর বাহু লঙ্কার অন্যতম বীর, যিনি সম্মুখ সমরে যুদ্ধে প্রাণ বিসর্জন দিয়েছেন, অর্থাৎ তার স্বর্গপ্রাপ্তি লাভ ঘটেছে। সেই খবরটা ধাত্রীমা প্রভাষা দাদা ইন্দ্রজিতের কাছে ব্যক্ত করলেন। তার শোকে মহাশোকী, পুত্র হারিয়ে পুত্র শোকে প্রচণ্ড শোকে অভিভূত হয়েছেন রাজা রাবণ। তিনি শোকে মুহ্যমান হয়ে অর্থাৎ শোকে ভেঙে পড়েছেন। রাক্ষসাধিপতি অর্থাৎ রাক্ষসের রাজার অধিপতি অর্থাৎ রাক্ষস রাজ রাবণ, এই জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন, তিনি পরিকল্পনা করেছেন সসৈনিক অর্থাৎ সৈন্য নিয়ে নিজে যুদ্ধ করতে পারেন। সসৈন্যে সাজেন আজি যুজিতে আপনি, নিজে যুদ্ধযাত্রা করে তিনি রাম এবং তার বাহিনীর সঙ্গে মোকাবিলা করতে যাবেন। অর্থাৎ পুত্রের মৃত্যুর খবর পেয়ে বীরবাহু যখন একজন ভগ্নদূত খবর দিল যে তার পুত্র বীরবাহু যুদ্ধে মারা গেছে, বীরগতিপ্রাপ্ত হয়েছে, এই খবর শুনে রাবণ প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছে। একদিকে শোক, একদিকে রাগ, এই দুয়ে মিলে রাবণ দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে তিনি সৈন্য সামন্ত সহায়তা নির্দেশ দিয়েছেন এবং তৎক্ষণাৎ নিজে যুদ্ধযাত্রার উদ্দেশ্যে বেরোবার জন্য আয়োজন করছেন। কিন্তু এই সময়ে আমরা আগে থেকে দেখতে পাই, আগের অংশে দেখা যায় যে সমস্ত বীর লঙ্কায় বেরিয়ে পড়েছে সৈন্য সামন্ত সমেত, রাবণ যুদ্ধ করতে যাচ্ছেন। কিন্তু এক অন্যতম বীর, রাবণের অন্যতম শ্রেষ্ঠ পুত্র এবং অবশ্যই বীর মেঘনাদ বা ইন্দ্রজিৎ, তিনি কিন্তু সেখানে অনুপস্থিত। অতএব দেবী লক্ষ্মী সিদ্ধান্ত নিয়েছেন তাকে যুদ্ধযাত্রার জন্য খবর দিতে, যে তিনি যেন যুদ্ধ করতে আসেন এবং তাকে উৎসাহ দেওয়ার জন্য তিনি প্রমোদ কারণের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। জিজ্ঞাসিল মহাবাহু বিস্ময় মানিয়া, কি কহিলা ভগবতী, ভগবতী অর্থাৎ মা ধাত্রীমা, তিনি যে বললেন যে ভাই বীরবাহু বলি যুদ্ধে নিহত হয়েছে, এ কথায় প্রচণ্ড অবাক হয়েছে ইন্দ্রজিৎ। জিজ্ঞাসিলা মহাবাহু অর্থাৎ মহাবাহু অর্থাৎ ইন্দ্রজিতের বিশেষণ, মহাবাহু বিস্ময় মানিয়া কি কহিলা ভগবতী, মা তুমি কি বললে, কে বধিল কবে প্রিয়ানুজে, আমার প্রিয় ছোট ভাই বীরবাহুকে কে হত্যা করিল। নিশা আরণে সংঘারণ আমি রঘুবরে, খণ্ড খণ্ড করিয়া কাটুন বরসি প্রচণ্ড সর্বৈরী দলে। তবে এই বারতা, এই অদ্ভুত বারতা তবে কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে, যাকে আমি রাত্রিকালীন যুদ্ধে অর্থাৎ সপ্তিক, রাত্রিকালীন যুদ্ধে বলেছি সপ্তিক, রাত্রিকালীন যুদ্ধে অর্থাৎ নিশা মানে রাত্রি, রাত্রিকালীন যুদ্ধে যাকে আমি প্রচণ্ড শির স্বর্ণ নিক্ষেপ করে খণ্ড খণ্ড করে কেটে দিয়েছি, যাকে আমি হত্যা করেছি, তা সত্ত্বেও সেই রাম কি করে আমার ছোট প্রিয় অনুজ ভাই বীরবাহুকে হত্যা করে, এ খবর অর্থাৎ এ বার্তা মা তো তুমি কোথায় পেলে, এই অদ্ভুত বার্তা। অদ্ভুত এই কারণে, কারণ তিনি রামকে যুদ্ধে নিহত করেছেন, তাকে তীর দিয়ে খণ্ড খণ্ড করে কেটে সমুদ্র নিক্ষেপ করেছে রাত্রিকালীন যুদ্ধে। তা সত্ত্বেও কি প্রকারে রাম বেঁচে উঠে তার প্রিয় অনুজ ভাইকে হত্যা করলো, এই খবরটা অত্যন্ত বিস্ময়ে প্রচণ্ড অবাক হয়ে গেছেন ইন্দ্রজিৎ, যে খবরটা সত্যি কিনা। মা এই খবর তুমি কোথায় পেলে, কহ শীঘ্র দাসে, আমাকে তুমি বলো, শীঘ্র বলো যে অদ্ভুত খবর তুমি কোথায়
পেলে, যাকে আমি কেটে খণ্ড খণ্ড করে মেরে দিয়েছিলাম, সে কি করে বেঁচে আমার ভাইকে আবার হত্যা করলো, এই খবরটা ইন্দ্রজিতের কাছে একেবারে অবিশ্বাস্য। তিনি জানতে চাইছেন প্রচন্ড কৌতূহলে এবং উদ্বেগের সহিত যে এই খবর মা কোথায় পেল। রত্নাকর, রত্নোত্তমা, ইন্দিরা সুন্দরী, উত্তরীরা। রত্নাকর, রত্নোত্তমা, ইন্দিরা সুন্দরী, এই যে তিনটি শব্দই কিন্তু লক্ষ্মীর বিশেষণ। রত্নাকর মানেও লক্ষ্মী, রত্নোত্তমা এখানেও লক্ষ্মী, আর ইন্দিরা অর্থাৎ লক্ষ্মী। তিনি তিনটি বিশেষণ প্রয়োগ করে লক্ষ্মীকে বোঝাতে চেয়েছেন। রত্নাকর, রত্নোত্তমা, ইন্দিরা সুন্দরী, উত্তরে অর্থাৎ উত্তর করল। হায়, আবার হায় শব্দ দিয়ে, অর্থাৎ প্রচণ্ড তার মধ্যে একটা দুঃখ বোধ এই মুহূর্তে তৈরি হয়েছে। হতাশা, যন্ত্রণার থেকে হায় শব্দটি উদ্ভাসিত হয়েছে। হায়, পুত্র মায়াবী মানব সীতাপতি, তব স্বরে মরিয়া বাঁচিল। মায়াবী মানব, মানুষ রূপধারী সীতাপতি অর্থাৎ রামচন্দ্র, তিনি মায়ার বশে আচ্ছন্ন হয়ে তিনি মৃত্যুর পরেও আবার বেঁচে উঠেছেন। অর্থাৎ মানুষরূপী এই রামচন্দ্রকে হত্যা করা যাবে না। আমরা জানি এই রামচন্দ্র হচ্ছে বিষ্ণুর অবতার। তিনি এই অত্যাচারী রাবণকে নিহত করে লঙ্কাতে একটা শান্তির সাম্রাজ্য স্থাপন করার জন্য তিনি অবতার রূপে মর্তে এসেছেন। সহজে তাকে হত্যা করা যাবে না। যতই ইন্দ্রজিৎ এবং রাবণ শক্তিশালী হোক না কেন, শক্তি প্রদর্শন করুন না কেন, যতই তীক্ষ্ণ বাণ বা অস্ত্র প্রয়োগ করুন না কেন, তবু তাকে হত্যা করা যাবে না। নিঃসারণে হত্যা করার পরেও সীতাপতি অর্থাৎ রামচন্দ্র বেঁচে উঠেছেন। বেঁচে উঠে লঙ্কার চারদিকে শত্রু অর্থাৎ তার যে বানর বাহিনী, তা লঙ্কার চারদিকে বেষ্টন করে দিয়েছেন এবং অধিকাংশ বীরকে তিনি যুদ্ধে নিহত করেছেন। প্রভাষা বলতে চাইছেন তব স্বরে মরিয়া বাঁচিল। ইন্দ্রজিতের স্বর নিক্ষেপে রামচন্দ্র মারা গিয়েছিল, কিন্তু মায়ার বলে বলিয়ান হয়ে রামচন্দ্র আবার বেঁচে উঠেছেন। তব স্বরে মরিয়া বাঁচিল, কার স্বরে? রামচন্দ্র স্বরে মরে আবার বেঁচে উঠেছে। ধাইমা প্রভাষা, যিনি লক্ষ্মী ছদ্মবেশে এখানে এসেছেন অর্থাৎ প্রমোদ কাননে এসেছেন, তিনি ইন্দ্রজিৎকে নির্দেশ দিচ্ছেন, যাও তুমি তোরা করি, যাও তুমি শীঘ্রই যাও, তোরা মানে শীঘ্রই যাও তুমি তোরা করি, রক্ষ কুলে রাক্ষসকুল রক্ষা করো, না হলে তুমি যদি রক্ষা করতে না যাও তো রাক্ষসকুল সমূলে ধ্বংস হবে। রাক্ষসকুলের মান মর্যাদা স্বাধীনতা রক্ষা করার জন্য তুমি দ্রুত প্রমোদ কানন থেকে রাজধানীর উদ্দেশ্যে রওনা করো, না হলে রাক্ষসকুলের কুলকে বাঁচানোই যাবে না। যাও তুমি তোরা করি, রক্ষগুলো মান। এই কাল সমর ভয়ঙ্কর যুদ্ধ, যেখানে মৃত্যুর মিছিল তৈরি হয়েছে। কাল সমর মৃত্যুরূপ যুদ্ধ, সমর মানে যুদ্ধ, মৃত্যুরূপ যে কাল সমর চলছে, যেখানে কেউ বেঁচে ফিরে আসছে না। অর্থাৎ ইতিমধ্যে লঙ্কা থেকে রামেশ্বর যুদ্ধ করতে যারা রওনা দিয়েছেন তারা প্রত্যেকেই যুদ্ধে পরাজিত এবং নিহত হয়ে ফিরে এসেছেন। তাই প্রভাসরূপী লক্ষ্মী এখানে বলতে চেয়েছেন কাল সমর। এই কাল সমরের রক্ষ চূড়ামণি অর্থাৎ ইন্দ্রজিৎ, রাক্ষসকুলের শ্রেষ্ঠ চূড়ামণি, শ্রেষ্ঠ বীর, তুমি এখান থেকে যাও এবং দ্রুত গিয়ে রাক্ষসকুলের মান রক্ষা করো। এই কথা শুনে প্রচন্ড রাগে হতাশায় ইন্দ্রজিৎ ছিঁড়িলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাথ। তিনি যে ফুলের মালা বা বিভিন্ন মালায় তিনি সজ্জিত হয়েছিলেন, তার স্ত্রী প্রমীলা এবং সখী
যারা ওখানে উপস্থিত ছিলেন তারা এই বীরকে কুসুম দাম দিয়ে সাজিয়েছিলেন। দাম অর্থে এখানে মালা, কুসুমের মালা অর্থ ফুলের মালা। ছিঁড়িলা কুসুম দাম রোষে মহাবলী, রোষ মানে প্রচন্ড রাগে, রাগে মহাবলী বলশালী ইন্দ্রজিৎ বা মেঘনাথ, সে রাগে প্রচন্ড রাগে তার সমস্ত যে অলঙ্কারগুলো, কুসুমের যে অলঙ্কার তিনি পরেছিলেন সেগুলো সব দূরে ছুঁড়ে ফেললেন। ফেলাইয়া কনক বলয়, সোনার বলয় তিনি যেটা পরেছিলেন দূরে। পদতলে পড়ি শোভিল কুণ্ডল, কুণ্ডল মাটি পায়ের নিচে পড়ে আছে। যেমন করে তিনি এখানে উপমা, আমরা জানি যে মাইকেল মধুসূদন কবিতা মানেই উপমা বা তুলনা দিয়ে, উপমা তার হচ্ছে তার এই কবিতা লেখার যে বৈশিষ্ট্য, যে কোনো একটার সঙ্গে আরেকটা উপমা দিয়ে বিষয়টিকে আরো বেশি প্রাঞ্জল করে নিয়ে আসা, তুলে ধরা। ছিঁড়িলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাথ, ফেলাইয়া কনক বলয় দূরে। পদতলে অর্থাৎ পায়ের নিচে পড়ি শোভিল কুণ্ডল, শোভিল শোভা পেল। যথা অশোকের ফুল অশোকের তলায়, অশোক গাছের ফুল যেমন করে অশোক গাছের ফুল এক সময় গাছের উপরে শোভা পেত, এখানে অশোক গাছ বলা হচ্ছে ইন্দ্রজিৎকে। যেমন করে অশোক গাছের উপরে অশোক ফুল শোভা পেত, আর এখন সেই গাছের উপরে শোভা পাওয়া ফুল মাটির তলায় এখন পড়ে আছে। যেমন করে একসময় অলঙ্কারগুলি ইন্দ্রজিতের গায়ে শোভা পেত, আর এখন সমস্ত ইন্দ্রজিতের পায়ের নিচে সেগুলি পড়ে শোভা পাচ্ছে। এই জন্য এই অংশটিকে তিনি উপমা দিয়ে প্রয়োগ করেছেন, প্রকাশ করেছেন। পদতলে পড়ি শোভিল কুণ্ডল, যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়, সেখানে পড়ে চারদিকে একটা রং সেখান থেকে বিস্ফোরিত হচ্ছে। ধিক মোরে কহিলা গম্ভীরে কুমার, হা ধিক মোরে, তিনি নিজেকে ধিক্কার দিচ্ছেন প্রচন্ড গম্ভীর স্বরে। তিনি নিজের যে কাজ, সেই কাজটার প্রতি যে তিনি দূরে, লঙ্কা থেকে দূরে প্রমোদ কারণে তিনি অত্যন্ত আনন্দের সঙ্গে সময় কাটাচ্ছেন। আর এইদিকে লঙ্কায় রাক্ষস কুলের মান মর্যাদা সমস্ত ধ্বংস হতে বসেছে। এই অবস্থায় তিনি প্রমোদ কারণে বিলাস দর্শনে মত্ত আছে। এটাকে তিনি নিজেকে ধিক্কার দিচ্ছেন যে এই কাজটা তার পক্ষে অনুচিত হয়েছে, এটা তার ঠিক হয়নি। ধিক মোরে কহিলা গম্ভীরে কুমার, কুমার অর্থাৎ ইন্দ্রজিৎ, হা ধিক মোরে, নিজেকে বারবার ধরে ধিক্কার দিচ্ছেন। বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা, শত্রু দল, বৈরী অর্থাৎ শত্রু, বৈরী দল লঙ্কার চারদিকে বেষ্টন করে আছে। হেথা আমি বামাদল মাঝে, বামা মানে স্ত্রীলোক, আর আমি এখানে স্ত্রীলোকদের মাঝে বিলাস পেছনে মত্ত আছি। এটা তার পক্ষে একেবারে অনুচিত। ইন্দ্রজিতের এই কাজটা একেবারে সমর্থনযোগ্য নয়, তিনি সেটা নিজে জানেন। তাই তিনি নিজেকে ধিক্কার দিচ্ছেন যে কাজটা আমি কি করে করছি। লঙ্কা আমার প্রিয় জন্মভূমি, আমার প্রিয় দেশ, যেখানে শত্রুদের দ্বারা আবিষ্কৃত হয়ে আছে, যেখানে শত্রু সৈন্য মুহুর্মুহ আক্রমণ করে লঙ্কা রাজধানী সহ লঙ্কার সাম্রাজ্যকে ধ্বংস করতে উদ্যত হয়েছে। আর এই অবস্থায়